ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। সংবাদ সম্প্রসারণে দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আসলে দুর্ঘটনার খবর নিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই। শুরুতেই মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসতে চাই। আজকে সদরঘাটে লঞ্চ এবং ট্রলারের সংঘর্ষে 2 জন নিহত এবং 1 জন আহত, অন্তত তার স্ত্রী আহত হয়েছেন। মানে এই দুর্ঘটনাগুলো তো আসলে নতুন না, মানে আমরা প্রায় এই ধরনের দুর্ঘটনা দেখি। আপনার কাছে কারণগুলো আসলে কি মনে হয়? অসচেতনতা? সেটা তো আছেই। আর মানে সারা বছর এই ধরনের অসচেতন অবস্থায় চলাচল করে, কিন্তু দুর্ঘটনার চিত্রগুলো অনেক সময় চাপা পড়ে থাকে। কিন্তু যখন নাকি লোকজন চাপটা বাড়ে তখন বোঝা যায় যে এই যে দুর্বলতাগুলো ফুটে ওঠে। তো এটা সেক্ষেত্রে সেটাই দেখা গেল। আজকে অনেকগুলো ঘটনা ঘটছে। ট্রেনের লাইন চলছে, সেখানে স্টেশন মাস্টারকে দেখলাম সাসপেন্ড করা হয়েছে। লাইন উল্টে গেছে, 9টা বগি। বলা হচ্ছে লাইনে ত্রুটি ছিল। লাইনে ত্রুটি ছিল নাকি অসচেতনতা, সিগন্যাল নাকি মানেনি চালক, এই কথাগুলো আসছে। তদন্ত হচ্ছে, বোঝা যাবে কি হয়। আর সদরঘাটে এটার একটা তো সবসময় কম্পিটিশন আছে। যাত্রীরা যেমন নিয়ম কানুন ভেঙে উঠতে চায়, আর লঞ্চ মালিকদেরও সেই কম্পিটিশনটা থাকে। মানে তখন আর মানুষের জীবন বড় কথা না, তখন হচ্ছে যাত্রী ভরো, লঞ্চ বোঝাই করো এবং চলাচল করো। এই কম্পিটিশন করতে যে একদম কোন শৃঙ্খলা বলে কিচ্ছু থাকে না। প্রতি বছরই প্রায় দেখা যায় যে প্রায় এরকম ঘটনাগুলো ঘটে, যখন প্রচন্ড চাপ পড়ে লঞ্চ ঘাটগুলোতে, তখন আর কোনো কন্ট্রোল থাকে না। মোস্তফা ফিরোজ, একটা বিষয় আমি জানতে চাই যে আপনি বললেন যে শৃঙ্খলা থাকে না, এই বিশৃঙ্খলা কেন? এটা কি আইন অমান্য করা হয়, নাকি হচ্ছে এত জনগণ একসঙ্গে যখন ঢাকা ছাড়ে তখন এই প্রবণতা বেশি বেড়ে যায় এই দুর্ঘটনার? না, প্রথম কথা হলো যে কোনো শৃঙ্খলা নেই। এটা বহু বছর থেকে মানে লঞ্চ কি, ট্রেন কি, বাস পরিবহন কি, 3টা পরিবহনেই কোন রকম কোন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। এই রুটের এই সমস্ত পরিবহন খাতের চালক, মালিক, শ্রমিক, তাদের কাছে এক ধরনের জিম্মি দশা। তারা যেভাবে নিয়ম করবে, শৃঙ্খলা করবে, সেটাই নিয়ম। প্রতিষ্ঠিত কোনো রুলস তারা মানে বাস্তবায়নের ক্ষেত্রে দেয়নি, যার জন্য দুর্ঘটনাগুলো ঘটছে। এবং যখন নাকি চাপটা বাড়ে যাত্রীদের, তখন দেখা যায় যে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে। এইটা অনেক দিনের প্র্যাকটিস, সেটাই ধারাবাহিকতা। এখন এইসব ঘটনা থেকে আমাদের যেটা হয়, আমরা এই আলোচনা করছি, কালকে আলোচনা করবো, তারপর থেকে আর আলোচনা নেই। কারণ ইতিমধ্যে কিন্তু অনেক সড়ক দুর্ঘটনা ঘটা শুরু হয়েছে, অলরেডি খবরাখবর গুলো আসছে। সব মিলে দেখবেন যে ঈদের 3 দিন 4 দিন শেষে একটা হিউজ নাম্বার আমরা দেখবো যে এত যাত্রী নিহত হয়েছে, হতাহত হয়েছে। তো আমরা প্রতি বছর এই পরিসংখ্যানগুলো শুধু গুনতেই থাকবো, কিন্তু আমরা প্রতিকার পাবো না। জি, আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আজকে যে ঘটনাটি ঘটেছে লঞ্চের ক্ষেত্রে, যে ট্রলার থেকে লঞ্চে ওঠার সময় এই দুর্ঘটনাটা ঘটে, মানে এটা কেন হবে? মানে লঞ্চ যখন ছাড়বে তখন খুব স্বাভাবিকভাবেই প্ল্যাটফর্ম থেকে লঞ্চে মানুষ উঠবে, তারপর হচ্ছে লঞ্চ ছেড়ে যাবে, কিন্তু এই ধরনের প্রবণতাগুলো আমরা লক্ষ্য করি কেন? আশেপাশের পুরো ব্যবস্থার উপরে তো কোনো নিয়ন্ত্রণ নেই, শৃঙ্খলা নেই, যার জন্য যে যেভাবে পারে লাফ দিয়ে দিয়ে উঠতেছে। আপনি ট্রেনের ক্ষেত্রেও দেখেন, আপনি কি নিয়ম আছে ট্রেনের ছাদে চড়ে যাবে? না। কিন্তু এটা তো একদম চোখের সামনে যাচ্ছে। সেখানেও যদি মনে করেন কোনো কারণে যদি হার্ট ব্রেক করে, তাহলে প্রচুর মানুষ আহত নিহত হবে, এটা জানা কথা। এখানেও ক্ষেত্রে তাই। আপনি ধরেন স্বাভাবিকভাবে যেভাবে যাত্রীদের ওঠার কথা যে পথ দিয়ে, এখন তাড়াহুড়ো করে অন্য ট্রলার দিয়ে সে এক গাদা মানুষ কে উঠানো হলো আর এক পথ দিয়ে। এর তো বিশৃঙ্খলা এবং হুড়োহুড়ি। কোনো ক্ষেত্রে কোন শৃঙ্খলা তো কেউ স্থাপন করতে পারছে না যে না, এই পথে খুব শৃঙ্খলা আছে, কি বাসে, কি লঞ্চে, কি ট্রেনে। এটা একটা একেবারে মানে গা সওয়া ব্যাপার হয়ে গেছে, যেন এটা ঘটবে এবং এটাই নিয়ম। জি,
আরেকজন অতিথি রয়েছেন আমার সাথে, হাসান মামুন। আপনার কাছেও আমি একই বিষয়ে জানতে চাই যে এই যে দুর্ঘটনাগুলো ঘটে, প্রায় আমরা এই ধরনের খবর শুনতে পাই, কিন্তু আসলে এর প্রতিকার আমরা দেখতে পারি না। মানে মোস্তফা ফিরোজ যেটি বললেন, আপনিও কি তার সাথে একমত কিনা, কিংবা আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? ফিরোজ ভাই যেগুলো বললেন সেগুলো আমি রিপিট করব না। আমি একটু বলতে চাই, মানে বাড়তি এইটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে যেসব ঘটনা ঘটেছে আজকে, কালকেও কিন্তু দুর্ঘটনা ঘটেছে। একজন এমপি সাহেব প্রায় মৃত্যুমুখে পতিত হয়েছিলেন, আতিক মুজাহিদ, এনসিপির, রাইট। কালকে। জি। তো অনেক মানুষ বিভিন্নভাবে যাচ্ছে, আহ, মানে সহজভাবে যেতে না পেরে, সেটা হচ্ছে ট্রাকে করে যাচ্ছে, বাইকে করে যাচ্ছে। এই যে ফিলিং স্টেশনগুলোতে যে বাইকের প্রচণ্ড প্রেশার, এটার একটা বড় কারণ হচ্ছে তারা বেশি করে তেল নিতে যাচ্ছে, দূরপাল্লায় যাবে। অনেকে কিন্তু বাইকে যাত্রী পরিবহন করে। এবছরের চিত্র আর কি। হ্যাঁ, এটা প্রতিবারই এটা বাড়ছে, ক্রমে বাড়ছে। আচ্ছা। এবং বাইক দুর্ঘটনা কিন্তু আমরা দেখব যে ঈদের পরে বেড়ে গেছে। আলাদা করে নিউজ হচ্ছে যে বাইকের কারণে কত দুর্ঘটনা ঘটেছে। রাইট। এমনকি মানে সজোরে বাইক চালিয়ে উত্তেজনা প্রকাশ করতে গিয়েও অনেকে মৃত্যুমুখে পতিত হয়। এগুলো আমাদের একটা, মানে কি বলবো, যে একটা জাতিগত প্রবণতা হয়ে গেছে মনে হয়। জি। না, আমি ঈদে ঈদে আসলে এই পুরো ব্যাপারটা ম্যানেজ করা, বাড়ি যাওয়া এবং বাড়ি থেকে ফেরা কর্মস্থলে, এটা নিয়ে বোধহয় নতুন করে চিন্তা ভাবনা করা দরকার। এটা তো প্রতিবারের চিত্র। আপনি হয়তো দু একটা দুর্ঘটনার কথা বলছেন, যে সিগন্যাল অমান্য করে ট্রেন যাচ্ছিল, দুর্ঘটনায় পতিত হয়েছে। সেই ট্রেনে কিন্তু মানে ছাদে অনেক যাত্রী ছিল, তারাই বেশি আহত হয়েছে। অনিয়মের যে প্রবণতা এবং অনিয়ম রোধ করতে না পারা। তারপরে আপনি যেটা বলছিলেন যে মাঝ নদীতে ট্রলারে করে গিয়ে লোকজন ওঠা, এটা তো চলছেই, এটা বন্ধ করা যাচ্ছে না। তো মাঝ এই নদীতে এবং প্ল্যাটফর্মের কাছেও এই দৃশ্য দেখা যায়। প্ল্যাটফর্মের কাছে, জি। রাইট। তো আমরা তো এর আগে ঈদের ছুটি শেষে মানে লঞ্চ ডুবিও দেখেছি, শান্ত নদীতে লঞ্চ ডুবি, তাই না? তো এগুলো ঘটছেই, এগুলো আসলে নতুন কিছু না। এখন কথা হচ্ছে যে এই যে এত লোক বাড়ি যাবে এবং বাড়ি থেকে ফিরবে গ্রোথ সেন্টারগুলো থেকে, মানুষ তো আসলে এই গ্রোথ সেন্টারগুলোতে বসবাস করে না, তারা আসলে জীবিকা নির্বাহের জন্য থাকে, তাই না? তো এটা একটা টোটাল মিসম্যানেজমেন্টের প্রকাশ। তো এটা কি করে ম্যানেজ করা যায়? সামনে কিন্তু আরেকটা ঈদ আছে, মানে 2 মাস 2.5 মাস পরে। তো নতুন সরকার এসছে, মাসখানেকও হয়নি, আজকে বোধহয় 1 মাস পূর্ণ হলো। আমরা যদি 28 দিনে মাস ধরি, তাহলে কিন্তু আরো একদিন আছে 1 মাস পূর্ণ হতে। তো এখন এই সরকার মানে ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে, এটা খুবই স্বাভাবিক। মানে এই এক্সপিরিয়েন্সটা যেন তারা পরের ঈদে কাজে লাগায়। আমার মনে হয় না যে মানে খুব ভালো ম্যানেজ করা যাবে। এই যে মানে শ্রমিকদের ছুটি হয়েছে কিন্তু গতকাল এবং আজকে, রাইট। ফলে গাজীপুর এবং ওই টাঙ্গাইল মহাসড়কে জ্যাম বেড়েছে। এর আগ পর্যন্ত জ্যামটা ছিল না, বৃষ্টি শুরু হয়েছে, ঝড়বাদলের দিন এসে গেছে। তো এইবারের ঈদটা কিন্তু একটু মানে সংকটময় হতে পারে। হাসান মামুন, আরেকটি বিষয় জানতে চাই। এই যে আপনি ট্রেনের ছাদে যাত্রী ওঠার কথা বলছিলেন, এটা কিন্তু সবসময় আসলে স্টেশন থেকে বলা হয় আপনারা বিরত থাকুন ছাদে ওঠার জন্য, কিন্তু এত এত মানুষ এই রাজধানী ছাড়বে, মানে এটা সমাধানটা কোথায়? বিকেন্দ্রীকরণ, নাকি এত মানুষ আসলে যাবে কিভাবে? কারণ ঈদ তো আর সারা বছর ধরে হয় না, একটা নির্দিষ্ট সময়ে আসলে ঈদ হয়। এই যে এত মানুষ রাজধানী ছেড়ে চলে যাওয়া একসঙ্গে, এটা সমাধানটা আসলে কি হতে পারে? এবার কিন্তু প্রেশার তাও একটু কম পড়েছে, কারণ জ্বালানি সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আগেই ছুটি দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীদের অনেকে কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের মতো গ্রোথ সেন্টারগুলো ছেড়ে চলে গেছে, ফলে প্রেশারটা একটু কম। আর শিল্প এলাকায় কিন্তু ধাপে ধাপে ছুটি হয় এলাকা ভিত্তিতে। গতকাল হয়েছে কিছু, আজকে হয়েছে কিছু, এগুলো চেষ্টা করা হচ্ছে ম্যানেজ করার। এবং এটা তো আজকের বিষয় না, এটা অনেকদিন ধরেই চেষ্টা করা হচ্ছে, কিন্তু ম্যানেজ করা যাচ্ছে না। কারণ এই যে নগরায়ন বেড়েছে, নগরায়ন মানে হচ্ছে যে এই যে মাইগ্রেশন বেড়েছে গ্রাম থেকে শহরে, শহরাঞ্চলগুলোতে, আর একযোগে যাওয়ার প্রবণতা। তারপরও কিন্তু এবার ছুটি কিন্তু লম্বা ছুটি, 7 দিনের ছুটি, এবং 7 দিনের ছুটির সঙ্গে 26শে মার্চের ছুটি যোগ করলে কিন্তু 9 দিন 10 দিনের ছুটি হয়ে যাচ্ছে। তো লোকজন ধাপে ধাপে গেছে এবং যাচ্ছে, যেমন ফ্যামিলির অন্যদের পাঠিয়ে দিয়েছে, নিজে কষ্ট করে পরে যাচ্ছে, তাই না, ঝুঁকি নিয়ে। জি।
এগুলো আছে, এই প্রবণতাগুলোর পরও কিন্তু এটা ম্যানেজ করা যাচ্ছে না। আমার মনে হয় যে এটা নিয়ে একটা মাস্টার প্ল্যান করতে হবে নতুন সরকারকে, যে এই যে 2 ঈদে বাড়ি যাওয়া এবং হুম হুম নির্বিঘ্নে বাড়ি থেকে ফেরা, এটা কিভাবে মানে নিরাপদ করা যায় এবং কম ভোগান্তিপূর্ণ করা যায়। বিচ্ছিন্নভাবে দু একটা দুর্ঘটনা নিয়ে আলাপ করি বোধহয় লাভ নাই। আমার মনে হয় যে এটা সামগ্রিকভাবে, যেমন বাইক বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু বাড়বে আমার আশঙ্কা, যে হারে বাইক যাচ্ছে। কারণ সবচেয়ে অনেকে বেশি ভাবছেন দুর্ঘটনা হয় বাইকে করে বাইকে। যায়। হ্যাঁ, বাইকে, এবং বাইকের দুর্ঘটনা মারাত্মক। হুম কারণ ফুল বডি তো হচ্ছে দুর্ঘটনার জন্য উন্মুক্ত থাকে, তাই না? হুম এবং বাইক দুর্ঘটনায় মৃত্যু হারের চেয়ে আহত হওয়া এবং আহত হয়ে পঙ্গু হয়ে যাওয়া, পরনির্ভর হওয়া, এই ব্যাপারগুলো তো অনেক বেড়েছে। সড়ক দুর্ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয় মানুষের, সেই জনগোষ্ঠী কিন্তু বিরাট, জি এবং এই জনগোষ্ঠী নিশ্চয়ই। কিন্তু জাতীয় জীবনে একটা প্রেশার তৈরি করে। জি নিশ্চয়ই, সংশ্লিষ্ট এইগুলো বিষয় নিয়ে এইগুলো আমরা আরো কিছু কথা বলতে চাই এবং আরো দু একটি বিষয় রয়েছে, তবে একটা আমাদের বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা কথা বলবো। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। স্বাগত জানাচ্ছি বিরতির পর আপনাদের দুজনকেই। শুরুতেই মুস্তফা ফিরোজ, বিরতির পর আবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই। দুর্ঘটনার বিষয় নিয়ে একটু সংক্ষেপে জানতে চাইবো, তারপর আরেকটি প্রসঙ্গে আসতে চাই। লঞ্চ দুর্ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমার প্রশ্ন হলো যে এত তদন্ত কমিটি গঠন করে এই তদন্ত কমিটিকে আসলে আলোর মুখ দেখে? আলোর মুখ দেখলেও কি, ব্যবস্থা তো নেওয়া হয় না। আলোর মুখ, হ্যাঁ, কখনো কখনো হয়েছে যে কোনো সংস্থার মধ্যেই নেই। তো সুতরাং আমি বললাম তো, আজকে ঈদকে কেন্দ্র করে দুর্ঘটনা, তারপরে 2 দিন পরে দেখবেন যে এইটা ভুলে যাবে। আবার বর্ষাকালে আহ, একটা দুইটা দুর্ঘটনা ঘটবে। বাস, এই তো। মানে কোনো ব্যবস্থা নেওয়া বা তার প্রেক্ষিতে একটা নিরাপত্তা মূলক যে কাঠামোটা গড়ে তোলা, সেটা কিন্তু কখনো দেখা যায় না। মানে ফলে তদন্ত আজকে কমিটির তদন্তের ভিত্তিতে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় না, তাই তো? একদমই না, একদমই না। কারণ আপনার হুম যদি তাই হতো, হুম হুম প্রতিটা লঞ্চের হুম নির্মাণটাই ত্রুটিপূর্ণ, সেটাও কিন্তু অতীতে তদন্ত কমিটি বলছে হুম যে লঞ্চ দুর্ঘটনা কমাতে গেলে আগে লঞ্চের যে নির্মাণটা বৈজ্ঞানিক হইতে হবে। সেটাকে যুক্তিসঙ্গত করতে হবে, যাতে সামান্য বাতাসে বা ঢেউয়ে যাতে কাত হয়ে পড়ে না যায়। রাইট। কিন্তু করি, সেটা হয়নি। তারপরে যাত্রীদের ওঠা নামা, সেই পুরো ব্যবস্থাপনাটা সেটা নেই। ভেতরের যে সেবা, সেটাও নেই। কোনো মানে মানে সুপারিশ আজ পর্যন্ত। আলোর মুখ দেখছে, আমি আলোর মুখ দেখিনি তা বলবো না, কিন্তু বাস্তবায়নটা একেবারেই দুর্বল। এবং বাংলাদেশের জি সম্ভবত এটাই সবচেয়ে বড় দুর্বলতা, যে কমিটি হয়, সুপারিশ হয়, কিন্তু বাস্তবায়ন হয় না জি সকল ক্ষেত্রে, নিশ্চয়ই। যত দুর্ঘটনা আছে। আরেকটি প্রসঙ্গে আমি একটু আসতে চাই, খুব সংক্ষেপে একটু জানতে চাই যে এবছরই স্থানীয় সরকার নির্বাচন বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটু মন্তব্য জানতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে। এই বছর তো বেশ লম্বা, আমরা তো বছরের শুরুতে আছি। হুম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ, মার্চ মাসে আছি। তাহলে আপনি ধরেন ডিসেম্বর পর্যন্ত সময় আছে, আপনি এতদিন প্রশাসক দিয়ে চালাবেন? এটা ঠিক হলো? এটা তো মানে একটা এত বড় নির্বাচন, এত বড় বিজয়ের পর এই বিজয়ের রেশ কাটতে না কাটতেই তো লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো হয়ে যাওয়া উচিত, এবং মানুষ যাতে বোঝে যে বিএনপি সাংঘাতিক রকম নির্বাচনমুখী দল, নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি এইটা দেশ চালাবে, স্থানীয় সরকার কাঠামো পরিচালনা করবে, মানুষের কাছে জবাবদিহি হুম করবে, সেবা দেবে। সেটাই তো প্রত্যাশা ছিল। কিন্তু সেটা আপনি এই বছর হবে বলে আপনি যে লম্বা একটা সময় নিচ্ছেন, কি কারণে? তার কিন্তু কোনো কারণ নেই। কারণ জাতীয় নির্বাচন করে ফেলছে নির্বাচন কমিশন, সে তো জানে কিভাবে নির্বাচন করতে হয়। তাহলে এই লম্বা সময় নেওয়ার অর্থটা কি? এই লম্বা সময় কেন প্রশাসকরা বসে থাকবে, যেখানে জাতীয় পার্লামেন্টে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে? এটা খুব ভালো উদাহরণ হলো না। জি নিশ্চয়ই। হাসান মামুন আমাদের সাথে রয়েছেন, আমরা একটু তার কাছেও জানতে চাইবো যে মানে এই বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোস্তফা ফিরোজ যেটি বললেন, আপনিও কি তার সাথে একমত কিনা? হ্যাঁ, নির্বাচন তো দ্রুত সম্পন্ন হওয়া দরকার, হুম দীর্ঘ সময় না নেওয়াই উচিত। এবং প্রশাসন দিয়ে স্থানীয় সরকার পরিচালনা, এটা কিন্তু সংবিধানের যে স্পিরিট, হুম
সংবিধানে বলা আছে যে সরকারের সব পর্যায়ে জনপ্রতিনিধি থাকবে, জনপ্রতিনিধিরা সেবা দানের কাজটাকে নেতৃত্ব দেবেন। তো স্থানীয় সরকারের কাছে তো মানুষের প্রত্যাশা অনেক। মানুষ কিন্তু স্থানীয় সরকারে যায় মানে প্রতিনিয়তই, ইউনিয়ন পর্যায় থেকে একেবারে সিটি কর্পোরেশন পর্যন্ত নিত্য নৈমিত্তিক কাজে দরকারি আহ, অনেকগুলো সেবা তাকে পেতে হয় স্থানীয় সরকার থেকে। তার জীবনের সঙ্গে কিন্তু হাইলি কানেক্টেড এক অর্থে, মানে পার্লামেন্টটা বরং দূরের বিষয়, স্থানীয় সরকার কিন্তু কাছের, হাতের কাছের সরকার বলা হয় স্থানীয় সরকারকে। এজন্য এই নির্বাচনে মানুষ কিন্তু বিপুলভাবে উৎসাহ নিয়ে অংশ নেয় এবং সংঘাতও অনেক বেশি হয়, আমরা দেখেছি বারবার। তো যাই হোক, মানে সরকারের উচিত হবে না যে দলীয় লোকজন দিয়ে, আসলে প্রশাসক তো না, দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং দলীয় লোকজনকে কিন্তু পুরনো সিস্টেমেই নিয়োগ দেওয়া হচ্ছে, শুধু স্থানীয় সরকারে না, বিশ্ববিদ্যালয় পর্যায়েও আমরা দেখতে পাচ্ছি পুরনো ধারায়। এবং মানে নতুন কোনো সংস্কৃতি আমরা লক্ষ্য করছি না। নিয়োগ এবং অপসারণের প্রক্রিয়া কিন্তু অপ্রীতিকর হচ্ছে অনেক ক্ষেত্রেই। আমরা বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ দেখেছি এবং অপসারণ প্রক্রিয়া দেখেছি, এটা কিন্তু জাতিকে মানে আনন্দিত করেনি। তো যাই হোক, এখন স্থানীয় সরকারে আপাতত চালানোর জন্য প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে রাজনীতিকদের। তারা, আমরা আশা করব যে আমলাদের চেয়ে তারা ভালো সার্ভিস দেবেন, কারণ তারা একটু দায়বদ্ধ হবেন এবং তারা মানুষকে বোঝেন। তারা হয়তো দীর্ঘ সময় সার্ভিস দেন, ঘরে বসেও সার্ভিস দেন তারা, আমরা দেখেছি। রাজনীতিবিদরা কিন্তু আমলাদের চেয়ে ভালো সার্ভ করতে পারেন, এটা কিন্তু ঠিক আছে। তবে তাদেরকে অবশ্যই জনপ্রতিনিধি হতে হবে এবং নির্বাচনটা যত দ্রুত হয় তত ভালো। ফিরোজ ভাইয়ের সঙ্গে একমত আমি। আরেকটা কথা খালি বলবো যে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু অন্তর্বর্তী সরকার করবে না, তত্ত্বাবধায়ক সরকার করবে না, এটা দলীয় সরকারকেই করতে হবে। এবং বিএনপির সামনে এটা একটা চ্যালেঞ্জ যে দ্রুত নির্বাচনগুলো সম্পন্ন করা, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নির্বাচনটাকে সহিংসতা মুক্তভাবে করা। আর এই নির্বাচন কি দলীয় প্রতীকে হবে না হবে না, এইসব প্রশ্নের কিন্তু নিষ্পত্তি হতে হবে, এখনো হয়নি, তাই না? জি। এবং এই নির্বাচন করার দাবি কিন্তু অন্তর্বর্তী আমলেই উঠেছিল, বলা হয়েছিল যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, হ্যাঁ, অনেক রাজনৈতিক দলও তাই চেয়েছিল। বলেছিল। হ্যাঁ, 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 তার রাইট। মানে হচ্ছে যে এর চাহিদা রয়ে গেছে মানুষের মধ্যে এবং মানুষ কিন্তু একটু নির্বাচন চায় আর কি, নির্বাচনে অংশ নিতে চায়। আর ফিরোজ ভাই যেটা বললেন যে এই ইসির তো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, তারা ভালোভাবে নির্বাচন করবে। তবে সরকারকে, সরকারের উপর নির্ভর করে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, গ্রহণযোগ্য হবে কিনা। এই নির্বাচন যাতে কোনো রাজনৈতিক সংকট তৈরি না করে এবং আহ, অতীতের মতো মানে এই প্রশ্নের সৃষ্টি না করে যে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য একটা অন্তর্বর্তী সরকার দরকার, এই প্রশ্ন যাতে সামনে না আনে, তাই না? বিরোধী দল যাতে এই এই নিশ্চয়ই। কথা সামনে না আনে এবং নির্বাচনটা হোক দ্রুত। আমরা চাই। নির্বাচনে খরচের ব্যাপার আছে, বাড়তি খরচ হবে। সরকার তো অর্থ সংকটে আছে এক ধরনের, সরকারের রাজস্ব আহরণ পরিস্থিতি ভালো না, সামনে বাজেট দিতে হবে ইত্যাদি, জি। বাজেটেও বরাদ্দ থাকতে হবে। জি, আমি বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং জি, আলোচনা জি। করলে আসলে অনেক সময়ই আসলে আমাদের প্রয়োজন, কিন্তু সময় স্বল্পতার হ্যাঁ, কারণে আমাদের আসলে হাতে আমরা সময় আলোচনা কম, করতে নাহলে পারলাম না। আরেকটু বলা যেত, আরেকটু আপনাদের বলা যেত। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।